গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্স থেকে সায়েন্স ক্লাস, এবং আজও কিন্তু একটি সায়েন্সের আমরা মক টেস্ট নিতে চলেছি। তো গত সপ্তাহে একটি ক্লাস তোমরা পেয়েছিলে, সায়েন্সের একটি মক টেস্ট 25 কোশ্চেন ছিল। আজকেও আমরা 25 কোশ্চেন আলোচনা করব এই ক্লাসে, এবং তোমরা কাউন্ট করবে যে কত হচ্ছে। তো আমি চেষ্টা করব সপ্তাহে একটা কি দুটো করে মক টেস্ট নেওয়ার, এবং এখানে তোমরা একটা অ্যাভারেজ করবে। ধরো 4টি ক্লাস হয়ে গেল, 100 কোশ্চেন সায়েন্স থেকে করলে তুমি, এবং সেখানে কত পেলে যোগ করতে হবে। 100 তুমি হয়তো 70 পেলে বা 80 বা 85, বুঝতে হবে তোমার লেভেলটা ওখানে আছে, তোমাকে এখনো আপগ্রেড করতে হবে। তো সেখান থেকে তুমি ফাইন্ড আউট করবে যে কোন চ্যাপ্টার থেকে আমার এখনো ভুল যাচ্ছে, বা কোন চ্যাপ্টার তুমি বুঝতে পারোনি, সেগুলো কিন্তু পড়ে নিতে হবে, রিকভার করতে হবে। ঠিক আছে? তো প্রত্যেকে ক্লাসটি খুব মনোযোগ সহকারে করতে থাকো। সহজ কঠিন সব রকম মিলিয়ে কিন্তু আমরা এই মক টেস্ট করছি। অনেকে তোমরা যারা ভালো প্র্যাকটিস করছো, ক্লাস করলে বুঝতে পারবে। তো আমার যে ক্লাস রুটিন পাচ্ছ সকাল 7:30 থেকে, এবং অন্যান্য ক্লাস রুটিন কোন চ্যানেল কখনো হয় এখানে দেওয়া রইলো, প্রত্যেকে দেখে রাখবে। আমাদের টেলিগ্রামে যদি তুমি কানেক্ট থাকো, সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিঙ্ক যথাসময়ে পাবে। পাশাপাশি আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে করাচ্ছি। অ্যাপটা তোমরা কোথায় পাবে? প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে, এবং সেখানে আমাদের যে সমস্ত ব্যাচগুলো আছে, নতুন ব্যাচও কিন্তু শুরু হয়ে গেছে। WKB ফাউন্ডেশন প্রো ব্যাচ শুরু হয়েছে, এসএসসির GDMTS CHS চলছে, এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর ফাউন্ডেশন ব্যাচ কিন্তু নতুন ব্যাচ আবার একটি শুরু হচ্ছে আমাদের 15 তারিখ থেকে। পাশাপাশি WBKB প্র্যাকটিস ব্যাচ, অন্যান্য অনেক ব্যাচ তোমরা অ্যাপে পেয়ে যাবে। তো চলো আমরা আজকে মক টেস্ট শুরু করি। সায়েন্সের মক টেস্ট কোশ্চেন নাম্বার 1, নিচের কোনটি ভেক্টর রাশি? খুব ইজি কোশ্চেন, এবং এই ধরনের কোশ্চেন পরীক্ষায় থাকবে। সহজ প্রশ্ন দিয়ে কিন্তু শুরু হলো আজকের আলোচনা। তোমরা স্কেলার ভেক্টর সম্পর্কে একটা আইডিয়া নিশ্চয়ই আছে তোমাদের, এবং সেই আইডিয়া থেকেই অ্যান্সার করো কি হবে এখানে সঠিক উত্তর। চলো, তো এখানে আমরা সঠিক উত্তর পাচ্ছি অপশন এ, ওজন, ভর, ক্ষেত্রফল, সময়। ওজন হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি মানে আমরা কি জানি? যে রাশির একটা মান পাবো, একটা ভ্যালু পাবো, আর একটা একই সঙ্গে অভিমুখ বা ডিরেকশন পাবো। এখন তোমাকে বলতে হবে ওজনের একটা মান আছে, এর অভিমুখটা কোন দিকে হয়? ওজন রাশিটা কি স্যার? ওজন মানে আমরা জানি বস্তুর ভরের সঙ্গে অভিকর্ষজ ত্বরণ গুণ করতে হবে। ভরের সঙ্গে কি করতে হবে? অভিকর্ষজ ত্বরণ গুণ করতে হবে। অর্থাৎ এটা ওয়েট ইকুয়াল টু মাস ইন্টু এখানে অভিকর্ষজ ত্বরণ আর কি, ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, W ইকুয়াল টু M ইন্টু G লিখি আমরা। তো এই জায়গাটা মনে রাখতে হবে, এবং ওজন মনে রাখতে হবে একটি ফোর্স বা বল। এর ডিরেকশন অলওয়েজ পৃথিবীর কেন্দ্রের দিকে হয়। অভিমুখ অভিমুখ কোন দিকে হয়? পৃথিবীর কেন্দ্রের দিকে। পৃথিবীর কেন্দ্রের দিকে হবে, অর্থাৎ নিচের দিকে আমরা বলে থাকবো। ঠিক আছে? তো এই যে ওজন, আমরা চলতি ভাষায় যেটা বলি, তোর ওজন কত বা তোমার ওয়েট কত, তুমি বললে স্যার 60 কেজি, 65, 50, 55, যেটা হোক, কিন্তু সেটা আলটিমেট আমরা বলছি এক, জানতে চাইছি কি? মাস, ভরটা জানতে চাই। তো ফিজিক্যাল সায়েন্সে এই জায়গাটা খুবই সেন্সিটিভ, মাথায় রাখতে হবে। ভরের সঙ্গে তুমি যখন অভিকর্ষ ত্বরণ গুণ করবে, তখন যে রাশিটা হয় ওজন। ওজন পরিমাপক যন্ত্র হচ্ছে স্প্রিং তোলা যন্ত্র। ওজন রাশিটা পরিমাপ করি আমরা স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে। সাধারণ দাঁড়িপাল্লা বা সাধারণ তোলা যন্ত্র দিয়ে আমরা বস্তুর ভর মাপি, ভর পরিমাপ করি। ওজন একটি বল। ওজনের একক সিজিএস পদ্ধতিতে ওজনের একক ডাইন, এসআই পদ্ধতিতে ওজনের একক নিউটন। আর ভরের সিজিএস একক গ্রাম, এসআই পদ্ধতিতে একক কিলোগ্রাম। এই বিষয়টা মাথায় রাখতে হবে। নিচের কোনটি সঠিক উত্তর হবে? সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি হিলিয়াম পরমাণুতে কি থাকে? খুঁজে বার করো।
হিলিয়াম একটি কি গ্যাস, এবং এই হিলিয়াম আমরা কি জানি একটি নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস, এবং হিলিয়াম হচ্ছে সব থেকে হালকা নিষ্ক্রিয় গ্যাস। সব থেকে হালকা নিষ্ক্রিয় গ্যাস, সব থেকে হালকা গ্যাস নয়, সব থেকে হালকা গ্যাস হাইড্রোজেন। হিলিয়াম পরমাণু যদি আমরা দেখি, এতে প্রোটন সংখ্যা থাকে 2টি, ভর সংখ্যা থাকে 4। এই জায়গা থেকে তোমাকে বার করতে হবে যে কটা প্রোটন ইলেকট্রন থাকে। নিচে যেটা লেখা হয় এটা কি থাকে, এটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা। এটা হচ্ছে প্রোটন সংখ্যা। একটা পয়েন্ট মাথায় রাখতে হবে যে পরমাণু হচ্ছে নিস্তড়িত। পরমাণুতে প্রোটন আবার পজিটিভ, ইলেকট্রন নেগেটিভ। তার মানে পরমাণু নিস্তড়িত তখনই হবে যখন প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান হবে। তাহলে প্রোটন সংখ্যা 2টি যদি হয়, এটা মানে মনে রাখতে হবে ইলেকট্রন সংখ্যাও কটি আছে, 2টি আছে। ইলেকট্রন সংখ্যা সেম হবে প্রোটন সংখ্যার সঙ্গে। তাহলে এখানে 2টি প্রোটন 2টি ইলেকট্রন, 2টি প্রোটন 2টি ইলেকট্রন, প্রোটন 2টি 2টি ইলেকট্রন। 4টি প্রোটন কিন্তু নয়। তাহলে এই অপশনগুলো আমরা অলওয়েজ এইগুলো অপশনগুলো এলিমিনেট করে দিতে পারি, কারণ 2টি প্রোটন 2টি ইলেকট্রন। নিউট্রন কি 2টি হচ্ছে, চেক করে নিই। উপরে এটা কি বলছি আমরা, উপরে এটাকে বলছি আমরা, এটাকে বলছি ভর সংখ্যা। ভর সংখ্যা, ভর সংখ্যা মানে মনে রাখতে হবে এটা হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা, তবে ভর সংখ্যা যদি 4 হয়, প্রোটন সংখ্যা 2, তাহলে 4 - 2 যদি করি, তাহলে আমরা কি পাচ্ছি, নিউট্রন সংখ্যা 2টিই পাচ্ছি। অপশন ডি এখানে রাইট অ্যান্সার করতে হবে। নিম্নলিখিত কোনটি গ্লুকোজ অণু, গ্লুকোজ অণু এখানে কোনটি, সংকেতটা খুঁজে বার করো। গ্লুকোজ অণু সংকেত এখানে কি হবে, প্রত্যেকে যারা কানেক্ট আছো অ্যান্সার করো। আমরা সালোক সংশ্লেষে সবুজ উদ্ভিদ গ্লুকোজ তৈরি করে, এটা আমরা জানি, এবং সেই সংকেতটা অনেকেই মনে আছে। কার্বন থাকে 6টি C6H12O6। এবার এখানে পাশাপাশি লেখা রয়েছে C3, C3H6, C3, এটা ভুল। C6H12O6 এটা মানে এটা। তাহলে গ্লুকোজ অণু সংকেত হচ্ছে C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজ অণু। গ্লুকোজ এক ধরনের কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের মধ্যে অনেক ধরনের কার্বোহাইড্রেট আমরা জানি, গ্লুকোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ, আরো অন্যান্য প্রচুর আছে। সুক্রোজের সংকেতটা একটু মনে রাখো। সুক্রোজ গুড়ে থাকে, খেজুরের রস, গুড় ইত্যাদি, চিনিতে আমরা সুক্রোজ পাই। C12H22O11। তো এগুলো হচ্ছে কার্বোহাইড্রেটের মধ্যে আমরা ধরি। কার্বোহাইড্রেটে কি থাকে স্যার, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে। স্পেশালিটি কি, কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকে। প্রোটিনে কি থাকে, প্রোটিনে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, পাশাপাশি নাইট্রোজেন থাকে। এবং ফ্যাট, ফ্যাটে কি থাকে, কার্বন থাকে, হাইড্রোজেন থাকে, অক্সিজেন থাকে। তাহলে ফ্যাট কার্বোহাইড্রেট আমরা আলাদা কিভাবে করি। কার্বোহাইড্রেটে আমরা দেখব, কার্বোহাইড্রেটে আমরা দেখি যে এই কার্বন ছাড়া হাইড্রোজেন এবং অক্সিজেন এদের যে রেশিওটা থাকে 2:1 থাকে। 22-11, কিন্তু এটা কিন্তু 12 আছে। এটা যদি আমরা দেখি হাইড্রোজেন এবং অক্সিজেন 2:1 অনুপাতে থাকে। ফ্যাটের ক্ষেত্রে এরকম কোনো নির্দিষ্ট সিকোয়েন্স নেই। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এরকম নির্দিষ্ট একটা অনুপাত মেনটেন করে না সেক্ষেত্রে। এটাই হচ্ছে ফ্যাট এবং কার্বোহাইড্রেট ডিফারেন্স। এখানে তোমাকে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। বলছি একটি বস্তু কোন তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসমান হবে যদি, কোন কেস হবে, একটা বস্তু জলে ভাসবে না ডুবে যাবে, সেটা আমরা কিভাবে বার করি। দুটো কেস আমরা বলতে পারি, একটা ঘনত্ব দিয়ে ব্যাখ্যা করা যায়, আর একটা হচ্ছে প্লবতা দিয়ে ব্যাখ্যা করা যায়। প্লবতা হচ্ছে তরল কর্তৃক ঊর্ধ্বমুখী ঘাত, উপরের দিকে ঠেলে তুলে দেবে, এরকম একটা ব্যাপার।
তো তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসমান কখন হবে? অর্থাৎ একটা পাত্রে জল আছে, এখানে একটা বস্তু আছে, এখানে যদি বস্তুটা এরকম সম্পূর্ণ ডুবে থাকে, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় কি হচ্ছে? ভাসছে। তাহলে কেসটা হচ্ছে এই, বস্তুর ওজন এবং প্লবতা এটা সমান আছে। অপশন এতেই আমরা অ্যান্সারটা করব। অর্থাৎ এখানে তুমি যদি বলো বস্তুর ওজন W1, প্লবতাটাকে তুমি যদি W2 ধরো, তাহলে W1 ইকুয়াল টু W2 যদি হয়, তাহলে বস্তুটা তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। বস্তুর ওজন প্লবতার থেকে যদি বেশি হয় তখন কি হবে? অর্থাৎ বস্তুর ওজন W1 গ্রেটার দ্যান W2 যদি হয়, তাহলে কি হয় স্যার? বস্তুর ওজন প্লবতা ঊর্ধ্বমুখী যে ঘাতটা দিচ্ছে তার থেকে ওজনটা বেশি, অর্থাৎ ওজন বেশি মানে ওজন জিতে যাচ্ছে, সে ওজন চাইবে নিচের দিকে চলে যেতে, তাই তো? আর প্লবতার চেষ্টা করবে উপরে ঠেলে রাখতে। যখন ওজন জিতে যাচ্ছে লড়াই করে, তাহলে নিচের দিকে চলে যাবে, কারণ ওজন অলওয়েজ নিচের দিকে কাজ করে। তাহলে এক্ষেত্রে কেসটা কি হচ্ছে স্যার? ডুবে যাবে। এক্ষেত্রে বস্তুটি কি হবে? ডুবে যাবে। আর একটা কেস আছে, বস্তুর ওজন যদি প্লবতার থেকে কম হয়, অর্থাৎ এই যে অপশনটা আমরা পাচ্ছি 3 নম্বরে W1 লেস দ্যান W2, এক্ষেত্রে কি হবে স্যার? এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে বস্তুটি ভাসবে। প্লবতা এখানে জিতে গেছে, বস্তুটি ভাসবে, তরলে ভাসবে। প্লবতা যদি জিতে যায় লড়াই করে ওজনের সঙ্গে, তাহলে বস্তুটা ভাসবে, কারণ প্লবতা উপরের দিকে ঠেলে রাখতে চাইছে আর ওজন চাচ্ছে নিচের দিকে যেতে। বস্তুর ওজন প্লবতা 2-0, এটা কনসেপ্ট এখানে আমাদের নেই। তাহলে ভাষণের যে শর্ত আছে, এই 3টে শর্তই আছে। যদি ইকুয়াল হয়, কম বেশি হয়, তখন এটা মাথায় রাখতে হবে। কোশ্চেন নাম্বার 5, মানুষের এবীয় ব্লাড গ্রুপের আবিষ্কারক কে? খুবই সহজ প্রশ্ন। উত্তর কি হবে স্যার? এবীয় ব্লাড গ্রুপ, এখান থেকে কটা ব্লাড গ্রুপ বার হচ্ছে? এ পাচ্ছি, বি পাচ্ছি, এবি পাচ্ছি এবং ও পাচ্ছি। এই সবগুলো এ, বি আর ও, তো একসঙ্গে এবীয় গ্রুপ বলা হয়। ঠিক আছে? এবার এর মধ্যে আবার কি হয়? একটা একটা গ্রুপের মধ্যে এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, পাশাপাশি আমরা এবি কি পাই? পজিটিভ, এবি নেগেটিভ। তাহলে প্রত্যেকটা গ্রুপ আবার দুটো করে ভাগ আমরা দেখব, পজিটিভ ও নেগেটিভ, দুটো করে ভাগ আছে প্রত্যেকটা গ্রুপে। তো এবীয় ব্লাড গ্রুপের আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার। এবং আরেকটা পয়েন্ট আছে, এই যে পজিটিভ নেগেটিভ বলছি, বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার, তার সঙ্গে আরেকটা বিজ্ঞানীর নাম জুড়বে, বিজ্ঞানী উইনার। ল্যান্ডস্টেইনার এবং উইনার RH ফ্যাক্টর আবিষ্কার করে। কি ফ্যাক্টর? RH ফ্যাক্টর। এই RH ফ্যাক্টর, রিসার্চ নামক বানরের দেহে এক ধরনের ফ্যাক্টর পাওয়া গেছিল, যে ফ্যাক্টরটা অনেক সময় মানুষের দেহেও পাওয়া যায়। তো এই ফ্যাক্টরটাকে RH ফ্যাক্টর বলা হয়। তো RH ফ্যাক্টর যদি থাকে তাহলে পজিটিভ। ব্লাড গ্রুপে যদি RH ফ্যাক্টরটা থাকে, মনে রাখতে হবে সেই গ্রুপটা হচ্ছে পজিটিভ। আর যদি RH ফ্যাক্টর না থাকে, সেই গ্রুপটা কি হবে? RH নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ বলি আমরা। ঠিক আছে? তো অনেক ব্যাপার স্যাপার এখানে আমরা পাচ্ছি। এবার এ, বি, এবি, ও, এদের মধ্যে দেখা যায় যে এবি গ্রুপের যে রক্ত আছে, এই গ্রুপ সবার কাছ থেকে রক্ত নিতে পারে, এই জন্য এটাকে সার্বজনীন দাতা বলা হয়। আর ও গ্রুপের রক্ত সবাইকে দিতে পারে, এদের বলা হয় সার্বজনীন গ্রহীতা। ঠিক আছে? আচ্ছা, কোশ্চেন নাম্বার 6, পাখির ডানা পতঙ্গের ডানা, এটাকে আমরা কি বলি? সমবৃত্তীয় গঠন, সমসমস্ত গঠন, লুপ্তপ্রায় গঠন, নাকি জাতিজনিত গঠন? কোশ্চেনটা বুঝতে পারছো? সমবৃত্তীয় গঠন বা অঙ্গ বলতে পারো। আমরা বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে যেটা দেখব, যে
আমরা পা দিয়ে হাঁটছি, মানুষের দুটো পা দুটো হাত আছে। পাখিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে দুটো পা আছে আবার দুটো ডানা আছে, তাদের হাত নেই, ডানা। তো এই কেসটা কি? বা পাখির ডানা, পতঙ্গের ডানা, এরা সমবৃত্তীয় গঠন বা সমবৃত্তীয় অঙ্গ বলতে পারো। এটাকে বলা যাবে যে সমবৃত্তীয় অঙ্গ বলা যেতে পারে। অর্থাৎ এদের ক্ষেত্রে গঠনটা আলাদা, কিন্তু কাজ একই রকম। গঠন আলাদা, কাজ একই রকম। আর কিছু আছে গঠন একই রকম, কাজ আলাদা, সেটাকে আমরা বলি সমসমস্ত অঙ্গ। সমসমস্ত, এটা অঙ্গ বলা আরো ভালো হবে। ঘোড়ার সামনের দুই পা, মানুষের হাত। ঘোড়ার সামনের দুই পা বা পাখির ডানা, মানুষের হাত। গঠনটা একই, কাজ আলাদা। আমরা হাত দিয়ে কিছু করছি আর পাখিরা উঠছে, ঠিক আছে, সেগুলোকে আমরা বলি সমসমস্ত অঙ্গ। পরবর্তী কোশ্চেন আসছি, নিম্নলিখিত কোনটি ডিএনএ এর মধ্যে গুয়ানিনের পরিপূরক ক্ষার? আমরা জানি যে নাইট্রোজেন বেস মানে ক্ষার। ডিএনএ তে যে 4টি নাইট্রোজেন বেস থাকে, অ্যাডেনিন, গুয়ানিন, থিয়ামিন, সাইটোসিন। এবার একটা আরেকটার পরিপূরক হয়, মানে দুটো জোড়ে জোড়ে থাকে, ঠিক আছে, দুটো জোড়ে জোড়ে থাকে। গুয়ানিনের সঙ্গে কোনটি থাকে? অ্যাডেনিন থাকে, থিয়ামিন থাকে, সাইটোসিন থাকে, ইউরাসিল থাকে। ইউরাসিল থাকার প্রশ্ন আছে এখানে? নেই, কারণ ইউরাসিল আরএনএ তে থাকে। অ্যাডেনিনের পরিপূরক হচ্ছে গুয়ানিনের পরিপূরক সাইটোসিন, অ্যাডেনিনের পরিপূরক হচ্ছে থাইমিন। অ্যাডেনিনের সঙ্গে থাইমিন থাকে, গুয়ানিনের সঙ্গে সাইটোসিন থাকে। এদের একে অপরের পরিপূরক ক্ষার বলা হয়। নিচের কোনটি ট্রপিক হরমোনের উদাহরণ? কোশ্চেন নাম্বার 8, নিচের কোনটি ট্রপিক হরমোনের উদাহরণ হবে? ট্রপিক হরমোন, এটা আগেও আমরা বলেছিলাম ক্লাসে। ট্রপিক হরমোন তারা কি করে? তারা একটা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে আর একটা গ্রন্থিকে হিট করে, সেটাকে মানে একটা তোমার অনাল গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে আর একটা গ্রন্থি থেকে হরমোন নিঃসরণের জন্য উত্তেজিত করে। যেমন ACTH, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন। অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, ঠিক আছে, এটা হচ্ছে অগ্রপিটুইটারি থেকে উৎপন্ন হয়, দিয়ে অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অংশকে উদ্দীপিত করে অ্যাড্রিনাল গ্রন্থি ক্ষরণ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ অ্যাড্রিনালিন ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করে। পিটুইটারি থেকে এরকম প্রচুর হরমোন নিঃসৃত হয়, সোমাটোট্রপিক হরমোন, ACTH ইত্যাদি বিভিন্ন হরমোন আছে, যেসব হরমোন একটি অনাল গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে অপর একটা অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি বা দেহের অপর কোনো কোষ ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, তাকে আমরা ট্রপিক হরমোন বলি। আমরা লোকাল হরমোনও পেয়েছিলাম, যে হরমোন উৎপত্তি স্থলে কাজ করে সেটাকে আমরা লোকাল হরমোন বলি, যেমন শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন। পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে কোন কোষ? কোশ্চেন নাম্বার 9, পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে ঝাপসা হয়ে গেছে কেন? চলো, পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়, HCl নিঃসৃত হয়। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয় পাকস্থলী অক্সেন্টিক কোষ থেকে, অপশন বি, অক্সেন্টিক কোষ থেকে নিঃসৃত হয়। হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে সর্বাধিক পুরু পেশির স্তর থাকে? আমরা হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ জানি মানুষের হৃৎপিণ্ডের ক্ষেত্রে, বিভিন্ন প্রাণীর বিভিন্ন রকম হয়। নর্মালি মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট
স্তন্যপায়ীদের ক্ষেত্রে দেখে থাকি। দুটি অরেঞ্জ দুটি নীলয়। তো এখানে কোন প্রকোষ্ঠ সর্বাধিক পুরুপেশী স্তর থাকে? মনে রাখবে বাম নীলয়। বাম নীলয়। যকৃৎ এবং পেশিতে শক্তি হিসাবে সঞ্চিত হয় কি? শক্তি হিসাবে সঞ্চিত হয় কি? স্টার্চ, ফ্যাট, গ্লাইকোজেন এবং কোলেস্টেরল। এখানে দেখা যাবে যেটা সঞ্চিত হয় সেটাকে বলা হচ্ছে গ্লাইকোজেন। গ্লাইকোজেন সঞ্চিত থাকে। কোশ্চেন নাম্বার 12 বলা হচ্ছে একটি নির্দিষ্ট পরিমাণ কোনো আদর্শ গ্যাসের T1 পরম উষ্ণতায় আয়তন ও চাপ যথাক্রমে V1 এবং P1 যদি হয় এবং T2 পরম উষ্ণতায় যথাক্রমে V2 P2 হয়, তাহলে নিচের কোন সমতুল্যতার সমীকরণটি সঠিক হবে? আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস মানে আমরা কি বুঝি? চার্লস বয়েলের সূত্র মেনে চলে। চার্লস এবং বয়েলের যে সমন্বয় সূত্র আছে আমরা কি জানি? পিভি ইকুয়াল টু কেটি বা পিভি ইকুয়াল টু এনআরটি। চার্লস বয়েলের সমন্বয় সূত্র এটা পাচ্ছি পিভি বাই টি ইকুয়াল টু কে। এই কে মানে একটা ধ্রুবক, এটা হচ্ছে ধ্রুবক। এখান থেকে আমরা বলতে পারি P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। এটা অলওয়েজ সঠিক হবে। তো এখানে অপশন নাম্বার 1-এই আমরা সঠিক উত্তর পেয়ে যাচ্ছি। P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। এটা কিন্তু সঠিক উত্তর আমরা পেয়ে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 13 অণুচক্রিকার প্রধান কাজ কি? মানুষের রক্তে আমরা যে উপাদানগুলো পাচ্ছি আমরা প্রাথমিকভাবে দুটো ভাগে ভাগ করি, রক্তরস বা প্লাজমা, আর একটা হচ্ছে কি রক্তকণিকা। রক্তকণিকার মধ্যে আবার আরবিসি, ডব্লিউসি এবং প্লেটলেট বা অণুচক্রিকা থাকে। তো অণুচক্রিকার কাজ কি হয়? আমরা জানি যে লোহিত রক্তকণিকা আরবিসি অক্সিজেন পরিবহন, কার্বন ডাই অক্সাইড পরিবহনে সাহায্য করে, শ্বেত রক্তকণিকা রোগ জীবাণু ধ্বংস করে, ঠিক আছে, এবং অণুচক্রিকা হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এই যে অপশনগুলো আছে, কাটা ক্ষত থেকে রক্তপাত বন্ধ করা, অর্থাৎ রক্তপাত বন্ধ করা মানেই রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অণুচক্রিকা। অণুচক্রিকার গড় আয়ু আমরা যদি দেখি, গড় আয়ু কত হয়? 3 থেকে 11 দিন হয়। সব থেকে বেশি দিন বাঁচে আরবিসি, লোহিত রক্তকণিকা, প্রায় 120 দিন হয়। আর শ্বেত রক্তকণিকা 1 থেকে 15 দিন বলি আমরা। তো সেখানে শ্বেত রক্তকণিকার আবার কিছু ভাগ আছে, দানাদার, দানাবিহীন। দানাদারের মধ্যে আমরা মনোসাইট, লিম্ফোসাইট, দানাবিহীনের মধ্যে মনোসাইট, লিম্ফোসাইট, আর দানা যুক্ত তার মধ্যে পাচ্ছি ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, এগুলো। তো ওদের এক একটা আবার গড়ানো আছে, এক একজন এক একটা কাজ করে। নিচের কোন অংশটি মানবদেহে পাচিত খাদ্য শোষণের জন্য দায়ী? মানবদেহে যে অর্ধপাচিত খাদ্যকে বলা হয় কাইম, এবং এই পাচিত খাদ্য শোষণ করে আমাদের শরীরের কোন অঙ্গ? গ্রাসনালী, যকৃৎ, অগ্নাশয়, ক্ষুদ্রান্ত। এখানে আমরা সঠিক উত্তর কি করব? পাচিত খাদ্য শোষণের জন্য দায়ী হচ্ছে ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন। কোশ্চেন নাম্বার 15 বিসিজি। বিসিজি টিকা আমরা যক্ষা রোগে দিই। এই বিসিজি এর ফুল ফর্মটা বলতে হবে। বিসিজি এর ফুল ফর্ম এখানে কি আছে? প্রত্যেকে অ্যান্সার করবে। সঠিক উত্তর এখানে কি হবে? অপশনে ব্যাসিলাস কালমোডুলিন, গুয়েনিন, ব্যাসিলাস ক্লামেট, গুয়েরিন, যে অপশনগুলো আমরা পাচ্ছি। তো এখানে অপশন বি যারা করছো তোমাদের উত্তর সঠিক হয়েছে। একটু লিখে নেবে, যারা জানো না বা অজানা ছিল লিখে নেবে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, সালফিউরিক অ্যাসিড হলো একক্ষারীয়, দ্বিক্ষারীয়, ত্রিক্ষারীয় নাকি চতুক্ষারীয়? সালফিউরিক অ্যাসিড সংকেত কি স্যার? সালফিউরিক অ্যাসিড হচ্ছে H2SO4। H2SO4। সালফিউরিক অ্যাসিড, অ্যাসিডের আবার ক্ষারীয় কথাটা আসছে কেন?
আমরা অ্যাসিডকে তিনটি ভাগে ভাগ করি। ক্ষার গ্রাহিতার উপরে হাইড্রোজেন কটা আছে তার উপরে অ্যাসিডের তিনটে ভাগ: একক্ষারীয় অ্যাসিড, মোনোব্যাসিক অ্যাসিড, ডায়াবেসিক অ্যাসিড, ট্রাইবেসিক অ্যাসিড। মোনো, ডাই, ট্রাই। একক্ষারীয়, দ্বিক্ষারীয়, ত্রিক্ষারীয় অ্যাসিড। একক্ষারীয় মানে হচ্ছে HCl। হাইড্রোজেন কটা আছে এখানে? হাইড্রোজেন আছে একটি। দ্বিক্ষারীয় মানে H2 থাকবে, SO4। উত্তর হবে তাহলে স্যার দ্বিক্ষারীয়। একটা ত্রিক্ষারীয় অ্যাসিড কি হবে? H3PO4, ফসফরিক অ্যাসিড। এটা ত্রিক্ষারীয় অ্যাসিড। এখানে হাইড্রোজেন দুটি, এখানে হাইড্রোজেন তিনটি। চতুক্ষারীয় হয় না। আমরা নর্মালি তিন ধরনেরই পাই, 1, 2, 3। এরকম ক্ষারেরও ভাগ আছে। ক্ষার অ্যাসিডিটির উপরে আবার ক্ষার গ্রাহিতা ভাগ, ক্ষারের ভাগ আছে, ঠিক আছে। মোনো অ্যাসিডিক বেস, যেমন ক্ষারের ভাগ রয়েছে পটাশিয়াম হাইড্রোক্সাইড KOH, MgOH হোল টু ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এখানে OH দুটো, এখানে OH কটা আছে? একটা। OH এখানে আছে দুটি। তো এই একটা দুটোর উপরে, তিনটের উপরে আমরা আবার ক্ষারটাকে ভাগ করি, যে একাম্লিক ক্ষার, দ্বিআম্লিক ক্ষার, এরকম ত্রিআম্লিক ক্ষার। পরবর্তী কোশ্চেন, খুব সহজ প্রশ্ন, রান্নার গ্যাসে কি থাকে? এলপিজি এর মূল উপাদান কি থাকে? এটা কিন্তু পরীক্ষায় প্রচুরবার এসছে এবং আসার মতো প্রশ্ন। এলপিজি প্রোপেন, বিউটেন থাকে। প্রোপেন থাকে আর বিউটেন থাকে। প্রোপেনের সংকেত কি জানো? আমরা মিথেনের সংকেত সবাই জানি, CH4। CH4 এটা হচ্ছে মিথেন। এগুলো হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যালকেন গ্রুপ, কার্বন কার্বন এক বন্ধন। প্রোপেনের সংকেত কি? প্রোপেন হচ্ছে অ্যালকেন গ্রুপের তৃতীয় যৌগ। অ্যালকেন গ্রুপের 3 নম্বর যৌগ হচ্ছে প্রোপেন। অ্যালকেন গ্রুপ কি স্যার? অ্যালকেন গ্রুপ হচ্ছে, এগুলো আমরা জৈব রসায়নে পাচ্ছি। অ্যালকেন গ্রুপ সম্পৃক্ত হাইড্রোকার্বনে অ্যালকেন গ্রুপ পাওয়া যাচ্ছে এবং অ্যালকেন গ্রুপের সাধারণ সংকেত CnH2n+2। এখানে N 1 বসালে আমরা মিথেন পাই। এখানে N তুমি 1 বসাও, CH4 পাবে, মিথেন। N 2 বসালে আমরা পাই ইথেন, C2H6। N 3 বসালে প্রোপেন পাই, C3H8। আর N 4 বসালে, N4 যদি বসাও তুমি কি পাবে? C4H10। এটার নাম হচ্ছে বিউটেন। প্রোপেন বিউটেনের সংকেত। রান্নার গ্যাসে আরেকটা উপাদান থাকে, ইথাইল মারকাপটান, যেটা গন্ধের জন্য ব্যবহার করা হয়। নর্মালি প্রোপেন বিউটেনে কোনো গন্ধ নেই। দাহ্য গ্যাস, জ্বালানি গ্যাস। কোশ্চেন নাম্বার 18, 1 MB মেমোরি। 1 GB মেমোরি প্রায় কত গুণ বড়? আমরা 1 GB মানে যেটা বুঝি, 1 GB 1 গিগাবাইট মানে 1024 MB মেগাবাইট। এটা প্রত্যেকে জানো, আমি আর বেশি এখানে ডিসকাশনে যাচ্ছি না। এখানে 1 জিবির কথা বলা হচ্ছে, গিগাবাইট মানে 1024 MB, মানে প্রায় 1000 গুণ বড়। যেহেতু প্রায় আছে, সঠিক উত্তর 1024 গুণ বড় হবে। দুধ একটি কি হয়? এগুলো বহুবার করানো আছে। দুধ একটি কলয়েড দ্রবণ। কোন সূত্রটি দ্বারা বলের সংজ্ঞা নির্ণয় করা যায়? কোন সূত্রটি দ্বারা বলের সংজ্ঞা নির্ণয় করা যায়? বল বা ফোর্স এর সংজ্ঞা আমরা পাচ্ছি নিউটনের প্রথম আবির্গত আর্কিমিডিসের নীতি। তো বলের সংজ্ঞা আমরা পাচ্ছি নিউটনের ফার্স্ট লতে, প্রথম লতে। বলের মান এবং একক পাচ্ছি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। তোমরা যারা কানেক্ট আছো, আমাদের এই ব্যাচগুলো অলরেডি চলছে। যদি মনে হয় জয়েন করবে, আমাদের একটা নিউ ব্যাচ শুরু হচ্ছে আগামী 15ই সেপ্টেম্বর থেকে। যদি মনে হয় এখানে জয়েন করব, তো এই ব্যাচে জয়েন করতে পারো। আচ্ছা, মানুষের দুধ দাঁতের সংখ্যা কয়টি? এটা তোমাদের কয়েকদিন আগে হোমওয়ার্ক ছিল, বলা হয়নি। উত্তর হবে 20টি। নর্মালি থাকে কটা? নর্মালি থাকে আমাদের 32। ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার কে করেন? ফ্রান্সিস গেলটন।
সোনার আপেক্ষিক গুরুত্ব 19.6 হলে সোনার ঘনত্ব কত হবে? কোশ্চেন নাম্বার 23, এখানে আমরা খুঁজছি উত্তর হবে স্যার 19.6। এটা সিজিএসএ হলে এটাই হতো, কিছুটা কম বেশি। এসআই পদ্ধতিতে তুমি 1 কেজি মানে 1000 গ্রাম, আর এখানে 1 মিটার কিউব মানে তুমি পাচ্ছ 1 মিটার মানে 100 সেন্টিমিটার, 6টা শূন্য হবে। যাই হোক, ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 19,600 কিলোগ্রাম ভাগ মিটার কিউব। নিম্নলিখিত কোন শ্বেত রক্তকণিকা অদানাদারযুক্ত কোষ চিহ্নিত করে, কোষ হিসেবে চিহ্নিত হয়? আমরা এই ক্লাসের মধ্যেই বলেছি দানাযুক্ত, দানাবিহীন। উত্তর কি হবে? দানাবিহীন কোনটি আছে? অদানাদার মানে দানাবিহীন। বেসোফিল, ইউসিনোফিল, নিউট্রোফিল। এই যে ফিল কথা থাকলে হচ্ছে, ফিল মানে হচ্ছে দানা যুক্ত, দানাবিহীন মনোসাইট আর লিম্ফোসাইট। এখানে আমরা অ্যান্সার করব বি। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি বা কোনগুলি কোএনজাইম? কোনটি কোএনজাইম? কোনগুলি না লিখলেও হবে। কোনটি কোএনজাইম মানে সহ উৎসেচক, সহ উৎসেচক। সহ উৎসেচক মানে সাহায্যকারী উৎসেচক। উৎসেচকের মতো অনেক সময় কাজ করে ভিটামিন গুলো। এখানে অপশন ডি হবে ভিটামিন। এই ছিল আমাদের 25 কোশ্চেন। তোমরা একটা হোমওয়ার্ক করবে যে ভিটামিন এ এর রাসায়নিক নাম কি, এগুলো আমরা আলোচনা করেছি। রাসায়নিক নাম কি এটা তোমরা হোমওয়ার্ক করবে, ঠিক আছে? এবং তোমরা আজকের সেটে কত পাচ্ছ? 25 কোশ্চেন আমরা আলোচনা করেছি এবং স্কোর কত আসলো অবশ্যই খাতায় লিখে রাখো। অবশ্যই খাতায় তুমি এক জায়গায় লিখে রাখো তোমার কটা হচ্ছে, এটাই হচ্ছে তোমার কাছে ইম্পর্টেন্ট, আমার কাছে না। তুমি চেক করো, নিজেকে নিজে চেক করো, ঠিক আছে? তো আমাদের সেশন এখানে এন্ড হলো। প্রত্যেকে যারা ক্লাসে ছিলে, আমাদের ক্লাস কোথায় হচ্ছে এগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, এবং আমাদের পেড কোর্স জয়েন করতে চাইলে টিউটোরিয়ালস একাডেমি অ্যাপে গিয়ে তোমাকে জয়েন করতে হবে। আজকের সেশন আমরা এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা, বাই।